ক্লাস 9-এর লাইফ সায়েন্স ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 লাইফ সায়েন্স পার্ট 3। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি অবশ্যই তোমরা দেখবে। আর এই চ্যানেলটিকে যারা তোমরা সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে তোমাদের জন্য যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 লাইফ সায়েন্স পার্ট 3। 1 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, সালোক সংশ্লেষে জলের ভূমিকা উল্লেখ করো, প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট, পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো আমাকে লিখতে হবে সালোক সংশ্লেষে জলের ভূমিকা। এটা লিখে তোমাকে লেখা শুরু করতে হবে। দেখো প্রথমে জানতে হবে যে সালোক সংশ্লেষ কাকে বলে। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত জীবকোষে ক্লোরোফিল ও অন্যান্য রঙ্গকের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জৈব রাসায়নিক বিক্রিয়ায় সূর্যালোকের ফোটন শক্তি আবদ্ধকরণ দ্বারা সরল শর্করা সংশ্লেষিত হয় ও উপজাত রূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। এবার আমরা লিখব সালোক সংশ্লেষে জলের ভূমিকা। দেখো সালোক সংশ্লেষে জল হলো প্রধান প্রয়োজনীয় উপাদান। স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে জলের প্রধান উৎস হলো মাটির কৌশিক জল। জলজ উদ্ভিদের ক্ষেত্রে জলাশয়ের জল হলো জলের প্রধান উৎস। পরাশ্রয়ী উদ্ভিদ বায়ুমণ্ডলের জলীয় বাষ্পকে বায়বীয় মূল ভেলামেনের সাহায্যে শোষণ করে। তারপর একটু প্যারাগ্রাফ দিয়ে লিখবে ভূমিকা। দেখো ভূমিকা, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুতে হাইড্রোজেনের প্রধান উৎস হলো জল। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ অণু উৎপন্ন হয় তার এইচ অর্থাৎ হাইড্রোজেনের প্রধান উৎস হলো জল। 2 নাম্বার, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ায় জলের ফটোলাইসিসের মাধ্যমে উৎপন্ন ইলেকট্রন ক্লোরোফিল অণু গ্রহণ করে। 2 নাম্বার ভূমিকার পয়েন্ট হয়ে গেল। এবার দেখো 3 নাম্বার, অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইডের বিজারণের জন্য প্রয়োজনীয় H+ জলের আর্দ্র বিশ্লেষণের ফলে সৃষ্টি হয়। তাহলে 3 নাম্বার পয়েন্ট হলো সালোক সংশ্লেষে জলের ভূমিকা। তাহলে 1 নাম্বার প্রশ্নের প্রথম পার্ট আমাদের হয়ে গেল সালোক সংশ্লেষে জলের ভূমিকা। এবার দ্বিতীয় পার্ট বলেছে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো আমাকে লিখতে হবে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের তাৎপর্য, আন্ডারলাইন করে দিতে হবে। এবার দেখো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.60%, 20.60% এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%। তারপরে দেখো জীবকুল শ্বসনের সময় বায়ুমণ্ডলের অক্সিজেন গ্রহণ করে, ফলে বায়ুর অক্সিজেনের পরিমাণ কমে যায়। আবার শ্বসনের সময় জীব কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে, ফলে বায়ুর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ও অক্সিজেন ত্যাগ করে, ফলে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে। তাহলে 1 নাম্বার প্রশ্নের দ্বিতীয় পার্ট পরিবেশে অক্সিজেন ও
কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করো। এই অংশটুকুর উত্তর আমাদের হয়ে গেল। তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 লাইফ সায়েন্স পার্ট 3 এর 1 নাম্বার প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এবার আমরা 2 নাম্বার প্রশ্নটা উত্তর করব। দেখো 2 নাম্বার প্রশ্ন কি বলেছে, তাপমাত্রা কিভাবে বাষ্পমোচনকে প্রভাবিত করে। 2 নাম্বার প্রশ্নের প্রথম পার্ট। 2 নাম্বার প্রশ্নের দ্বিতীয় পার্ট, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন। এবার দেখো বাষ্পমোচনের উপর তাপমাত্রার প্রভাব আন্ডারলাইন করে পয়েন্ট আউট করতে হবে। তাপমাত্রা অর্থাৎ বাষ্পমোচনের উপর তাপমাত্রা কিভাবে প্রভাব বিস্তার করে। প্রথমে আমাদের বাষ্পমোচন কাকে বলে একটু জানতে হবে। যে জৈবনিক প্রক্রিয়ায় উদ্ভিদ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত হয় তাকে বাষ্পমোচন বলা হয়। এবার দেখো বাষ্পমোচনের উপর তাপমাত্রার প্রভাব। বাষ্পমোচনের প্রভাবকগুলি 2 প্রকার, যথা 1 নম্বর বহিঃপ্রভাবক, 2 নম্বর অন্তঃপ্রভাবক। তাপমাত্রা হলো বাষ্পমোচনের বহিঃপ্রভাবক। এবার প্যারাগ্রাফ করে লিখতে হবে। দেখো তাপমাত্রা বৃদ্ধিতে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাসে বাষ্পমোচনের হার হ্রাস পায়। তবে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে, যেমন দুপুরবেলা, অনেক উদ্ভিদেই পত্রারন্ধ্র বন্ধ হয়ে গিয়ে বাষ্পমোচনের মাত্রা কমে যায়। তাহলে এটা হলো বাষ্পমোচনের উপর তাপমাত্রার প্রভাব। এবার 2 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশ, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন। দেখো বাষ্পমোচন প্রক্রিয়া একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, এটা বলেছেন কার্টিস 1926 খ্রিস্টাব্দে। দেখে হেডিং দিতে হবে। এবার দেখো জল ও খনিজ লবণ শোষণ, রসের উৎস্রোতে জল সাম্য ও তাপমাত্রা নিয়ন্ত্রণে বাষ্পমোচন আবশ্যিক। তারপর একটু প্যারাগ্রাফ করে লিখবে। কিন্তু পত্রারন্ধ্র খোলা থাকলেই বাষ্পমোচন হয়, ফলে জল সংকটেও উদ্ভিদ বাষ্পমোচন সম্পূর্ণভাবে রোধ করতে পারে না। তাই জল ঘাটতিজনিত কারণে উদ্ভিদের অবনমন হয়, এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাছাড়া পদ্ধতিটিতে অনাবশ্যক শক্তির অপচয় ঘটে। এই জন্য বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে। তাহলে 2 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশটা হয়ে গেল এবং 2 নম্বর প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন মৌলের ম্যাক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্ট শ্রেণীতে অন্তর্ভুক্তির 2টি কারণ উল্লেখ করো। প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট, উদ্ভিদ দেহে অপরিহার্য মৌলের যে কোনো 3টি সাধারণ কাজ ব্যাখ্যা করো। দেখো 3 নম্বর প্রশ্নের প্রথম পার্টের উত্তর, কোন মৌলের ম্যাক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্ট শ্রেণীতে অন্তর্ভুক্তির 2টি কারণ উল্লেখ করো। তাহলে এখানে লিখতে হবে কোন মৌলের ম্যাক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্ট শ্রেণীতে অন্তর্ভুক্তির 2টি কারণ, লিখে হেডিং দিতে হবে। 1 নাম্বার দেখো, উদ্ভিদের ম্যাক্রো পরিপোষকগুলির প্রয়োজনীয়তা অন্তত 1 গ্রাম পার কেজি শুষ্ক দেহ ওজন মাত্রায়। পক্ষান্তরে মাইক্রো পরিপোষকগুলির দৈহিক চাহিদা অনেক কম, এর প্রয়োজনীয়তা অন্তত 100 mg পার কেজি শুষ্ক দেহ ওজন মাত্রায়। 1 নাম্বার হয়ে গেল পয়েন্ট। এবার 2 নাম্বার দেখো,
ম্যাক্রো পরিপোষকগুলি দেহের পক্ষে অধিক গুরুত্বপূর্ণ, এদের অভাবজনিত ক্ষতি মাইক্রো পরিপোষকের তুলনায় অনেক বেশি। তাহলে 3 নাম্বার প্রশ্নের প্রথম অংশটার উত্তর আমাদের হয়ে গেল। এবার 3 নাম্বার প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো উদ্ভিদ দেহে অপরিহার্য মৌলের যে কোনো 3টি সাধারণ কাজ ব্যাখ্যা করো। তাহলে এখানে লিখতে হবে, দেখো, উদ্ভিদ দেহে অপরিহার্য মৌলের যে কোনো 3টি কাজ দেওয়া হলো। 1 নাম্বার দেখো, প্রোটোপ্লাজম গঠন। উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল, সাইটোক্রোম, ফেরেডক্সিন প্রভৃতি গুরুত্বপূর্ণ গঠনগত উপাদান থাকে। এগুলি গঠনে বিভিন্ন অপরিহার্য মৌল যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ফেরাম, লোহা, এপি অংশ নেয়। তাহলে আমার 1 নাম্বার কাজ হয়ে গেল। এবার দেখো 2 নাম্বার, উৎসেচক গঠন। কোষের বিপাকীয় কাজের পরিচালনার জন্য বিভিন্ন উৎসেচক প্রয়োজন হয়, যেমন হেক্সোকাইনেজ, আরইউবিপি, কার্বক্সিলেজ প্রভৃতি। এগুলির গঠনে অপরিহার্য মৌলগুলি সাহায্য করে। উৎসেচকের মূল গঠন প্রোটিন, তাই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এর গঠনে অংশ নেয়। তাছাড়া উৎসেচকের কাজে সাহায্যকারী কোফ্যাক্টর রূপে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ইত্যাদি ধাতব খনিজ সাহায্য করে। এটা 2 নাম্বার পয়েন্ট হয়ে গেল। এবার দেখো 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট কি বলে? জল সাম্য নিয়ন্ত্রণ। কোনো খনিজ পদার্থ কোষের ভেদ্যতা বাড়িয়ে জল প্রবেশে সাহায্য করে, যেমন সোডিয়াম, পটাশিয়াম। আবার কোনোটি ভেদ্যতা হ্রাস করে, যেমন ক্যালসিয়াম। খনিজগুলি প্রয়োজন মতো বিন্যস্ত হয়ে কোষের জল সাম্যতা বজায় রাখতে সাহায্য করে। তাহলে 3 নাম্বার পয়েন্ট আমাদের হয়ে গেল। 4 নাম্বার প্রশ্ন কি বলেছে? সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যাপন ও অভিস্রবণের 2টি পার্থক্য উল্লেখ করো। দেখো 4 নাম্বার প্রশ্নের প্রথম পার্টটা, সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য প্রথমে লিখতে হবে, সক্রিয় পরিবহন কাকে বলে? যে পদ্ধতিতে কোষ পর্দা দিয়ে কোনো নির্দিষ্ট দ্রাব অণু এটিপি শক্তির সাহায্যে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে বাহক অণু ব্যবহার করে চলাচল করে তাকে সক্রিয় পরিবহন বলে। একটু প্যারাগ্রাফ করে লিখতে হবে বৈশিষ্ট্য, সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য। দেখো, 1 নাম্বার, পদার্থের দ্রাব অণু তার নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে কোষ পর্দার দিকে পরিবাহিত হয়। 1 নাম্বার পয়েন্ট হলো। 2 নাম্বার, দ্রাব অণু ঘনত্বের বিপরীতে চলাচল করে বলে এটিপি শক্তি ব্যবহার করতে হয়। এবার দেখো 3 নাম্বার, এটিপি অণু বাহক প্রোটিনে সংলগ্ন হয়, এর ফলে বাহক অণুর গঠনে পরিবর্তন হয়।
4 নাম্বার দেখো পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট কি বলেছে, কোষের প্লাজমা পর্দাতে অবস্থিত বাহক অণুতে তখন দ্রাব অণু সংযুক্ত হতে পারে। 5 নাম্বার, এটিপির এর শক্তি ব্যবহৃত হয় এবং এডিপি ও অজৈব ফসফেট মুক্ত হয়। 6 নাম্বার দেখো, দ্রাব অণুটি প্লাজমা পর্দার অপর দিকে তার উচ্চ ঘনত্ব অঞ্চলে পৌঁছায়। তাহলে এটা গেল সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য। এবার 4 নাম্বার প্রশ্নের দ্বিতীয় অংশ, ব্যাপন ও অভিস্রবণের দুটি পার্থক্য উল্লেখ করো। অর্থাৎ আমাকে দুটি পার্থক্য লিখতে হবে। দেখো ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য, ছক কেটে পার্থক্য করতে হবে। দেখো ব্যাপন অভিস্রবণ, 1 নাম্বার, ব্যাপনের ক্ষেত্রে দ্রাব তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হয়। অভিস্রবণের ক্ষেত্রে দ্রাবক তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পরিবাহিত হয়। 1 নাম্বার পয়েন্ট হয়ে গেল। 2 নাম্বার, ব্যাপনের ক্ষেত্রে পর্দা নিষ্প্রয়োজন, অভিস্রবণের ক্ষেত্রে অর্ধবেদ্য পর্দা প্রয়োজন। তাহলে আমার 4 নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল। তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 লাইফ সায়েন্স পার্ট 3 এর প্রশ্নের 1 থেকে 4টা প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তরগুলো আমাদের হয়ে গেল। আজকে তাহলে এ পর্যন্তই থাক। এর পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব, অবশ্যই তোমরা দেখবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।